ভলিউমটা একটু কমিয়ে নিন আর একটা শান্ত কোণ খুঁজে নিন। আজ আমি কিছু কথা বলবো যা হয়তো আপনার মনে ঢেউ তুলবে, কিছু ভাবনা তৈরি করবে। আমার নাম অনন্যা। আমার বাড়ি পূর্ব বর্ধমানের এক ছোট শহরে। এখন হয়তো আমার বয়স ৩০-এর কোঠায়, কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন আমি নতুন বিয়ে হওয়া এক তরুণী ছিলাম। জীবনে ভালোবাসা আর এক নতুন পরিবারের স্বপ্ন নিয়ে পা রেখেছিলাম শ্বশুরবাড়িতে। আমার সেই সময়ের দিনগুলো ছিল অনেকটা খোলা খাতার মতো, যেখানে রোজ নতুন কিছু লেখা হচ্ছিল, আর আমি জানতাম না সেই লেখাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে। জানেন, যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার স্বপ্নগুলো ছিল মেঘের মতো সাদা আর হালকা। একটা সাধারণ বাঙালি মেয়ের মতোই আমি চেয়েছিলাম স্বামী, সংসার আর একটা ছোট্ট সুখের পৃথিবী। আমার স্বামী তাপস বেশ ভালো মানুষ ছিলেন। ব্যবসা নিয়ে তার ব্যস্ততা ছিল প্রচুর। সকাল থেকে রাত পর্যন্ত দোকানেই সময় কাটাতেন। ফলে দিনের অনেকটা সময় আমি বাড়িতে একাই থাকতাম। শাশুড়ি মা আর শ্বশুর মশাই ছিলেন বটে, কিন্তু তাদের জগৎটা ছিল আলাদা। তাদের নিজেদের ব্যস্ততা, নিজেদের জগৎ নিয়ে তারা থাকতেন। আর আমি নতুন বউ হিসেবে নিজের একটা আলাদা জগৎ তৈরির চেষ্টা করছিলাম। সাজ পোশাকের দিক থেকে আমি বরাবরই একটু রুচিশীল ছিলাম। এখনও মনে আছে যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম, একটা হালকা নীল রঙের শাড়ি পরেছিলাম, তার সঙ্গে মানসই গয়না। আমার চুলগুলো ছিল কোমর ছাড়ানো লম্বা, আর আমি সবসময় চেষ্টা করতাম সেগুলোকে পরিপাটি করে রাখতাম। আমার গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামলা, আর সবাই বলতো আমার চোখে নাকি একটা গভীরতা আছে। যখন নতুন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার শরীরটা ছিল বেশ ছিপছিপে কিন্তু স্বাস্থ্যকর। পাতলা কোমরের সাথে আমার শরীরের ভাঁজগুলো ছিল স্পষ্ট, যা হয়তো অনেকের চোখেই পড়ত। আমি সবসময় শালীন পোশাক পরতে পছন্দ করলেও সেই পোশাকের মধ্যেও হয়তো আমার তারুণ্য আর নারীর সৌন্দর্য বেশ স্পষ্টই ফুটে উঠত। এখনও যখন আয়নায় নিজেকে দেখি, সেই অনন্যাকে খুঁজি যে স্বপ্ন দেখত আর একাকিত্বের মধ্যে ভালোবাসার একটু ছোঁয়া খুঁজত। আমার এই একাকিত্বই হয়তো কাল হয়েছিল। তাপসের ভাই, আমার দেওর রতন, সে তখন কলেজে পড়ত। বয়স হয়তো আমার থেকে বছর 2 কম হবে। প্রথম প্রথম ওর সাথে আমার স্বাভাবিক দেওর বৌদির সম্পর্কই ছিল। ও আমাকে বৌদি বলতো, আমি ওর জন্য চা জলখাবার তৈরি করতাম। বাড়ির অন্য সকলের মতো রতনও ছিল আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের রং বদলাতে শুরু করল। হয়তো দুজনেই অজান্তেই সেই বদলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। রতন ছিল তাপসের ঠিক উল্টো। তাপস যেমন নীরব আর গম্ভীর প্রকৃতির ছিল, রতন ছিল হাসি খুশি, বাচাল আর ভীষণ সংবেদনশীল। ও বাড়ির সব ছোটখাটো জিনিসের দিকে নজর রাখত, সবার মন ভালো রাখার চেষ্টা করত। আর আমার প্রতি তার মনোযোগটা প্রথম প্রথম মনে হতো শুধু একটা ছোট ভাইয়ের মতোই। কিন্তু তার চোখের ভাষা, তার কথা বলার ধরন আমাকে ধীরে ধীরে অন্য এক ইঙ্গিত দিতে শুরু করল। বিশেষ করে দুপুর বেলাগুলো যখন তাপস দোকানে থাকত, শাশুড়ি মা নিজের মতো বিশ্রাম নিতেন, শ্বশুরমশাই কাগজ পড়তেন বা বাড়ির বাইরে আড্ডা দিতেন, তখন রতন আর আমি প্রায়শই একা হয়ে যেতাম। ও হয়তো পড়ার নাম করে আমার ঘরে এসে বসত, বা আমি যখন রান্নাঘরে থাকতাম তখন ও দরজায় হেলান দিয়ে আমার সাথে গল্প করতে শুরু করত। ওর গল্প করার ভঙ্গিটা ছিল অদ্ভুত, সরাসরি কিছু না বলেও যেন অনেক কিছু বুঝিয়ে দিত। ওর চোখ দুটো সবসময় আমার দিকেই নিবদ্ধ থাকত। আমি হয়তো শাক কাটছি বা বাসন মাজছি, আর ও আমার দিকে তাকিয়ে শুধু নিজের কলেজের গল্প করছে, বন্ধুদের কথা বলছে বা নিজের ভবিষ্যতের স্বপ্নগুলো শোনাচ্ছে। ওর চোখের চাহনি আমার মনকে কেমন যেন অস্থির করে তুলত। একটা অস্বস্তি, একটা ভালো লাগা আর তার সঙ্গে একটা অপরাধবোধের অদ্ভুত মিশেল আমার ভেতরে কাজ করত। আমার মতো এক নতুন বউয়ের কাছে এই ধরনের মনোযোগ ছিল একদম অচেনা। তাপসের ব্যস্ততার কারণে আমি যে একাকিত্ব অনুভব করতাম, রতন যেন সেই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করছিল, হয়তো অনিচ্ছাকৃতভাবেই। একদিন দুপুরে রান্নাঘর থেকে বেরোতে গিয়ে দেখি রতন ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে, হাতে একটা বই। আমার শাড়ির আঁচলটা ওর গায়ে লেগে গেল। মুহূর্তের জন্য ও আমার হাতটা ধরে ফেলল, খুব আলতো করে, যেন আমি পড়ে যাচ্ছি। তারপর দ্রুত ছেড়ে দিয়ে বলল, বৌদি সাবধানে, তুমি না থাকলে বাড়ির সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগে। ওর কথাগুলো আমার বুকে গিয়ে যেন একটা মিষ্টি ব্যথা তৈরি করল।
আমি মাথা নিচু করে চলে এলাম, কিন্তু ওর হাতের স্পর্শ আর কথাগুলো সারা দিন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই রকম ছোট ছোট ঘটনা, ছোট ছোট ইঙ্গিত দিয়ে আমাদের সম্পর্কটা যেন এক অন্য পথে মোড় নিচ্ছিল। রতন সব সময় আমার পছন্দের জিনিসগুলো মনে রাখত। আমি কি খেতে ভালোবাসি, কোন রঙের শাড়ি পরলে আমাকে ভালো লাগে, কোন ফুল আমার প্রিয়, এই সব খুঁটিনাটি সে খেয়াল রাখত। হয়তো যখন কেউ দেখে থাকতো না, তখনও আলতো করে আমার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিত, আর আমি জানি না কেন আমার মনটা তখন কেমন যেন নেচে উঠত। আমি নিজেকে বোঝাতাম, ও তো ছোট, দেওর, ওর মনে কিছু নেই। কিন্তু আমার মন মানতে চাইত না। আমার নারী মন যেন বুঝতে পারছিল এই সম্পর্কটা শুধু দেওর বৌদির সরল সম্পর্কে আটকে নেই। এই দেখুন, গল্প বলতে বলতে কেমন অন্যদিকে চলে যাচ্ছি। একটা অনুরোধ, যদি এই ধরনের গল্প আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন, যাতে পরের গল্পগুলো মিস না হয়। যাই হোক, ফিরে আসি আমার গল্পে। রতনের এই অযাচিত মনোযোগ ধীরে ধীরে আমার ভেতরে একটা নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। তাপস তো তার ব্যবসা নিয়ে ব্যস্তই থাকত, বাড়িতে ফিরত দেরি করে, আর ফিরলেও দেখতাম ক্লান্ত। আমার সঙ্গে বসে দুদণ্ড গল্প করার সময় তার ছিল না। ফলে আমার ভেতরে যে একটা মানসিক শূন্যতা তৈরি হচ্ছিল, রতন যেন নিজের অজান্তেই সেটা পূরণ করতে শুরু করেছিল। ও আমার চোখের ভাষা পড়তে পারত। আমি যখন মন খারাপ করে থাকতাম, ও ঠিক এসে পাশে বসত, কাজ চাপড়ে জিজ্ঞেস করত, বৌদি কি হয়েছে? কিছু হয়েছে নাকি? ওর এই প্রশ্নগুলো, এই যত্নটুকু আমার কাছে খুব মূল্যবান মনে হতো। কারণ তাপসকে এসব বললে সে হয়তো বলতো, আহা, এত কিসের মন খারাপ, সংসার সামলাও, এসব ছোটখাটো বিষয় নিয়ে ভেবো না। কিন্তু রতন ঠিক উল্টোটা ছিল। সে আমার ছোট ছোট অনুভূতিগুলোকেও গুরুত্ব দিত। একদিন আমার জন্মদিন ছিল। তাপস সারাদিনের জন্য ব্যবসার কাজে বাইরে গিয়েছিল। মনে খুব খারাপ লাগছিল, কারণ সে হয়তো ভুলেই গিয়েছিল আমার জন্মদিন। বিকেলে রতন একটা ছোট কাগজের ঠোঙা নিয়ে আমার ঘরে এসে হাজির। ঠোঙাটা আমার হাতে দিয়ে বলল, বৌদি, এটা তোমার জন্য। খুলে দেখি একটা লাল গোলাপ আর 1 প্যাকেট কাজু বরফি, আমার প্রিয়। আমি আশ্চর্য হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। ও শুধু হেসেছিল আর বলেছিল, কি ভালো লাগেনি? আমার চোখ ভিজে এসেছিল। আমি শুধু ফিসফিস করে বলেছিলাম, কি করে জানলে এগুলো আমার প্রিয়? ও শুধু বলেছিল, তোমার চোখ দেখে বুঝতে পারি। সেই দিন সন্ধ্যায় যখন বাড়ির সবাই ব্যস্ত ছিল অন্য কাজে, রতন আমার পাশে বসে আমার হাত ধরে বলেছিল, বৌদি, তুমি খুব একা, তাই না? ওর এই কথাগুলো আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করে দিয়েছিল। হ্যাঁ, আমি একা ছিলাম, প্রচণ্ড একা। আর রতন যেন সেই একাকিত্বটাকে চিনতে পেরেছিল, অনুভব করতে পেরেছিল। এভাবেই দিনগুলো যাচ্ছিল। ওদের বাড়ির সব লোক আমাকে খুব ভালোবাসত, কিন্তু রতনের ভালোবাসাটা ছিল অন্যরকম। সেটা অন্য সকলের ভালোবাসার থেকে আলাদা, একটু গভীর, একটু ছোঁয়াচে। একদিন বৃষ্টি পড়ছিল অঝরে। সেদিনও তাপস বাড়ি ছিল না। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম, মনটা খুব উদাস ছিল। রতন কখন এসে আমার পাশে বসেছিল খেয়াল করিনি। ও আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখল, তারপর বলল, বৌদি, তোমার কি বরকে খুব মনে পড়ছে? আমি মাথা নাড়লাম, কারণ বরকে সেভাবে মনে পড়ছিল না। মনে পড়ছিল আমার ফেলে আসা দিনগুলো, আমার একাকিত্ব। রতন আমার চোখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলল, জানো বৌদি, তুমি যখন মন খারাপ করে থাকো তখন আমার খুব কষ্ট হয়। ওর কথাগুলো আমার কানে মধুর মতো লাগছিল। এই রকম কথা তাপস কোনো দিন বলেনি। রতন আমার হাতটা ধরেছিল, খুব আলতো করে। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি ওর হাতটা সরাতে পারিনি। ও তখন আরেকটু কাছে ঘেঁষে এসে ফিস ফিস করে বলল, বৌদি, তুমি যদি আমার জীবনে আসতে তাহলে আমি তোমাকে কোনো দিনও একা থাকতে দিতাম না। এই কথা শুনে আমি চমকে গিয়েছিলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। এই প্রথম ও সরাসরি তার মনের কথা এমনভাবে বলল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন এক রাশ গভীর ভালোবাসা আর আকুতি। আমি ওর চোখ সরাতে পারিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের চারপাশে যেন আর কেউ নেই, শুধু আমরা দুজন আর অঝরে পড়া বৃষ্টি। সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে শুরু করল। সেই ছুঁয়ে থাকা, সেই চোখে চোখে কথা বলা, সেই ফিসফিস করে মনের কথা বলা যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, রতন হয়তো আমার ঘরের দরজায় টোকা দিত, খুব সাবধানে,
আমি দরজা খুলতেই ও চুপি চুপি ভেতরে এসে বসত। আমরা হয়তো ঘণ্টাখানেক ধরে নিচু গলায় কথা বলতাম, আমাদের স্বপ্নগুলো ভাগ করে নিতাম, একে অপরের দুঃখ, কষ্ট, একাকিত্ব নিয়ে আলোচনা করতাম। রতন আমাকে বুঝত, সে আমার মনের গভীরে থাকা সব কথাগুলো যেন অনুভব করতে পারত। একদিন মাঝরাতে আমি যখন নিজের মনে কাঁদছিলাম, তাপসের অবহেলা আর আমার একাকিত্ব নিয়ে, রতন এসে আমার পাশে বসে আমার চোখ থেকে জল মুছে দিয়েছিল। ও আমার কপালে একটা আলতো চুমু খেয়ে বলেছিল, কেঁদো না বৌদি, আমি তো আছি। ও সেই স্পর্শ, সেই যত্ন আমার সব প্রতিরোধ ভেঙে দিয়েছিল। আমি ওর বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠেছিলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সেই আলিঙ্গন ছিল আমার কাছে স্বর্গের মতো, একটা নিরাপত্তা, একটা নির্ভরতা, যা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আমরা জানতাম আমরা যা করছি তা সমাজের চোখে ঘোর অপরাধ, কিন্তু আমাদের দুজনের মন তখন সমাজের সব বাঁধ ভেঙে গিয়েছিল। রতন আমাকে প্রায়ই বলতো, বৌদি, আমি তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তুমি কোনো দিনও বুঝতে পারবে না। ওর এই কথাগুলো আমাকে অপরাধ বোধে ডুবিয়ে দিত, কিন্তু একই সাথে একটা নিষিদ্ধ ভালো লাগার চূড়া স্রোতে ভাসিয়ে দিত। একদিন তাপস পুজোর ছুটিতে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল। সেই সময়টা ছিল আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। বাড়ি প্রায় ফাঁকা থাকত। শাশুড়িমা নিজের মতো পুজো আর্চা আর আত্মীয় স্বজনের বাড়িতে যেতেন। রতন আর আমি প্রায় একা হয়ে যেতাম। সেই দিনগুলো ছিল আমাদের কাছে এক অন্যরকম মুক্তির স্বাদ। আমরা হয়তো একসাথে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতাম, গান শুনতাম, বা শুধু চুপচাপ পাশাপাশি বসে থাকতাম, একে অপরের দিকে তাকিয়ে। ওর স্পর্শগুলো আরও সাহসী হয়ে উঠছিল। ও আমার চুলে হাত বুলিয়ে দিত, আমার গালে আলতো করে ছুঁয়ে দিত, আমার হাত ধরে রাখত। সেই স্পর্শে কোনো নোংরামি ছিল না, ছিল শুধু গভীর ভালোবাসা আর আকুতি। একদিন দুপুরে যখন বাড়ির কেউ ছিল না, রতন আমার ঘরে এসেছিল। আমি স্নান সেরে একটা হালকা সুতির শাড়ি পরেছিলাম, আমার ভেজা চুলগুলো পিঠে ছড়িয়েছিল। রতন আমাকে দেখে থমকে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটো আমার দিকে স্থির হয়েছিল। আমার তখন কেমন যেন লজ্জা লাগছিল, আবার একটা অদ্ভুত পুলকও অনুভব করছিলাম। ও ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, আমার চুল থেকে জলের ফোঁটাগুলো মুছিয়ে দিল, তারপর আমার গাল ছুঁয়ে বলল, বৌদি, তুমি এত সুন্দর। ওর কথায় আমার সারা শরীর শিরশির করে উঠেছিল। ও আমাকে নিজের দিকে টেনে নিল, খুব আলতো করে। আমাদের দুজনের শরীর তখন একে অপরের খুব কাছাকাছি। আমি ওর বুকের উষ্ণতা অনুভব করছিলাম। ও আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এলো, কিন্তু স্পর্শ করল না, শুধু আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি। ওর এই কথাগুলো আমার মনের সব প্রতিরোধ ভেঙে দিয়েছিল। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। ও তখন আমার চোখের জল মুছিয়ে দিল, আর আমার কপালে এক গভীর চুমু খেল। সেই চুমুতে ছিল এক অনন্ত ভালোবাসা, এক গভীর আকাঙ্ক্ষা, যা আমাদের দুজনেরই মনে একই সাথে বিদ্রোহ আর শান্তি এনে দিয়েছিল। এরপর থেকে আমাদের লুকানো সম্পর্কটা আরও গভীর হল। আমরা রাতের অন্ধকারে দেখা করতাম, চুপি চুপি গল্প করতাম, একে অপরের সঙ্গ উপভোগ করতাম। ও আমাকে তার মনের সব কথা বলতো, তার স্বপ্ন, তার ভয়, তার আকাঙ্ক্ষা, আর আমি ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। ওর কষ্টগুলোতে নিজের কষ্ট খুঁজে পেতাম। ওর সঙ্গ আমার একাকিত্বকে দূর করেছিল, আমার জীবনে এক নতুন রং এনেছিল। কিন্তু একই সাথে আমার ভেতরে একটা গভীর অপরাধ বোধও কাজ করত। আমি জানতাম আমি যা করছি তা আমার স্বামী, আমার পরিবার, আমার সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা। কিন্তু রতনের ভালোবাসা আর ওর সঙ্গের টান আমাকে কোনোদিনও এই সম্পর্ক থেকে সরে যেতে দেয়নি। ওর ভালোবাসাটা আমার কাছে এতটাই গভীর আর সত্য মনে হতো যে আমি অন্য কিছু ভাবতেই পারতাম না। একদিন রতন আমার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বলছিল। সে চাইছিল পড়াশোনা শেষ করে নিজের ব্যবসা শুরু করতে, কিন্তু তার জন্য দরকার ছিল কিছু টাকার। আমাদের বাড়িতে তখন টাকার টানাপোড়েন চলছিল, তাপসের ব্যবসাতেও মন্দা চলছিল। রতন আমাকে একান্তে বলল, সে যদি তার স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর কোনোদিনও ফিরে আসবে না। ওর কথাগুলো শুনে আমার বুক কেঁপে উঠেছিল। আমি ওকে হারাতে চাইনি। আমার ভেতরে তখন এক অদ্ভুত জেদ কাজ করছিল। আমি ওকে বলেছিলাম, তুমি ভেবো না, আমি আছি তো, আমি তোমাকে সব রকম সাহায্য করব। আমার কাছে কিছু জমানো টাকা ছিল, যা তাপস আমাকে বিপদের দিনের জন্য দিয়েছিল। আমি সেই টাকাগুলো রতনকে দিতে দ্বিধা করিনি। ও প্রথমে নিতে চাইছিল না, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে ওর চোখ ছলছল করে উঠেছিল। ও আমার হাত ধরে বলেছিল, বৌদি,
তুমি আমার জন্য যা করছো আমি কোনোদিনও ভুলব না। তুমিই আমার সব। এই ঘটনার পর রতন যেন আরও বেশি করে আমার ওপর নির্ভরশীল হয়ে পড়ল। ও আমাকে বোঝাতে শুরু করলো যে আমি ছাড়া ওর জীবনে আর কেউ নেই। আমিই ওর একমাত্র ভরসা, ওর স্বপ্ন পূরণের একমাত্র সিঁড়ি। ওর এই কথাগুলো আমার ভেতরে একটা বিশাল দায়িত্ববোধ তৈরি করেছিল, আর একই সাথে একটা ভয়। ভয় ছিল যদি আমি ওর পাশ থেকে সরে যাই তাহলে ও হয়তো আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে যাবে। এই ভয়টাই ছিল ওর সবচেয়ে বড় শক্তি আর আমার সবচেয়ে বড় দুর্বলতা। ওর ভালোবাসা আর নির্ভরতার অজুহাতে ও যেন আমাকে নিজের কাছে বেঁধে রেখেছিল। মাঝে মাঝে আমার মনে হতো আমি যেন ওর হাতের পুতুল হয়ে গেছি। চাইলেও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছিলাম না, কারণ আমি জানতাম ওর জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। আর আমার নিজের জীবনেও ওর সঙ্গ আমার একাকিত্বকে এমনভাবে ভরে তুলেছিল যে ওকে ছাড়া আমার জীবনটা আবার শূন্য মনে হতো। আমাদের এই গোপন সম্পর্কটা আমাদের দুজনের জীবনেই এক জটিল টানাপোড়েন তৈরি করেছিল। একদিকে ছিল সমাজের ভয়, পরিবারের সম্মান, আর অন্যদিকে ছিল গভীর ভালোবাসা, মানসিক নির্ভরতা আর এক নিষিদ্ধ আকর্ষণের টান। আমি প্রতিটি দিন কাটাতাম এক অজানা আতঙ্কে, কখন জানি না এই সত্যটা সবার সামনে চলে আসবে। আমার প্রতিটা হাসি, প্রতিটা কথা, প্রতিটা পদক্ষেপের পেছনে লুকিয়েছিল এক গভীর গোপন কথা। রতনের সঙ্গে আমার সম্পর্কটা কেবলই শারীরিক আকর্ষণ বা মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া ছিল না। এর পেছনে ছিল এক গভীর মানসিক আদান প্রদান, এক তীব্র আবেগ প্রবণতা, যা আমাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিল। সেই সুতোটা এতটাই শক্ত ছিল যে আমি চাইলেও তা ছিঁড়ে বেরিয়ে আসতে পারছিলাম না। দিনগুলো পার হচ্ছিল এভাবেই, আমাদের লুকোনো ভালোবাসা আর গভীর অপরাধবোধকে সঙ্গে করে। একসময় আমার মনে হলো আমি আর পারছি না। এই লুকোচুরি, এই ভয়, এই অপরাধবোধ আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। রতনকে আমি আর কোনো দিনও হারাতে চাইনি, কিন্তু এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল। আমি এক রাতে রতনের কাছে সবটা খুলে বলেছিলাম যে এই সম্পর্কটা হয়তো আমাদের জন্য ভালো নয়, আমাদের উচিত এই পথ থেকে সরে আসা। রতন আমার কথাগুলো শুনে প্রথমে চুপ করেছিল, তারপর ওর চোখে জল এসে গিয়েছিল। ও আমার হাত ধরে বলেছিল, বৌদি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মরে যাব। আমার জীবনে তোমার মতো আর কেউ নেই, তুমিই আমার একমাত্র ভালোবাসা। ওর এই কথাগুলো শুনে আমার মনটা আরও নরম হয়ে গিয়েছিল। ওর অসহায় মুখটা দেখে আমি ওকে কোনোভাবেই কষ্ট দিতে পারিনি। ও যেন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, কিন্তু আমি সেই দুর্বলতাকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরেছিলাম। আজও আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারিনি। রতন আমার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমরা এখনও লুকিয়ে একে অপরের সঙ্গ উপভোগ করি, একে অপরের মনের কথা শুনি। আমাদের এই সম্পর্কটা আমাদের দুজনের কাছেই এক কঠিন বাস্তবতা। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়, জানি না এই গোপন অধ্যায়টা কোনোদিনও সবার সামনে আসবে কিনা। তবে একটা কথা বলতে পারি, জীবনের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলা উচিত। যখন আবেগ সমাজের সব সীমারেখা পার করে যায়, তখন তা কতটা আনন্দ দেয় তার চেয়ে বেশি ভয় আর অনিশ্চয়তা নিয়ে আসে। এই ধরনের সম্পর্কগুলো আমাদের মনের গভীরে এমন এক ক্ষত তৈরি করে যা হয়তো কোনো দিনও শুকায় না। জীবনটা আসলে এমনই। কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে এক ঝড়ের মতো, সব কিছু এলোমেলো করে দিয়ে যায়, আর আমরা সেই ঝড়ে ভেসে যাই নিজের অজান্তেই এক অচেনা গন্তব্যের দিকে। আমার গল্পটা হয়তো অনেকের কাছে এক শিক্ষামূলক বার্তা হতে পারে, আবার হয়তো অনেকের কাছে এক সাধারণ জীবনেরই প্রতিচ্ছবি। সিদ্ধান্ত আপনার, আপনি জীবনকে কোন পথে নিয়ে যাবেন। তবে মনে রাখবেন, জীবনের প্রতিটা মোড়ে আপনাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, আর সেই সিদ্ধান্তের ফলাফল আপনাকে একাই বহন করতে হবে।